নমস্কার, আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা জাত বেহায়া গল্পটা পড়ে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প জাত বেহায়া। নেই নেই, এত বড় পৃথিবীটার কোনোখানে নেই এক টুকরো নির্জনতা, যে নির্জনতায় নিজের কাছে নিজেকে মেলে ধরে সমস্ত মানচিত্রটার উপর চোখ ফেলে প্রশ্ন করা যায়, সুগত, এখন তুমি কি করবে? আচমকা হাতুড়ির ঘা খাওয়ার মতো এই অকস্মাৎ তেতো হয়ে যাওয়া নিচ নোংরা পৃথিবীটাকে এই মুহূর্তে ঘৃণায় ত্যাগ করে চলে যাবে, না সেই অবিশ্বাস্য বিশ্বাসঘাতকতার উপর একটা প্রতিশোধের আঘাত এনে তবে পৃথিবীটাকে ছাড়বে? অথবা কি আলাদা করে কোনো প্রতিশোধ নিতে হবে না সুগতর? ওই পৃথিবীটাকে ত্যাগ করে চলে যাওয়াই হবে চরম প্রতিশোধ নেওয়া। খবরটা পেয়ে সেই লালচে বাদামি রঙা মুখটা ঝপ করে নীল হয়ে যাবে নিশ্চয়। প্রতিশোধের এই চরম পথ আবিষ্কার করে একটা হিংসু উল্লাস অনুভব করল সুগত। চিরপরিচিত সেই বোগেনভেলিয়ার ঝাড়ে ঢাকা বাদামি রঙা বাড়িটা থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে সেই হিংসু উল্লাসের তাড়নায় চলে গেল গঙ্গার ধারে, ঘোরাঘুরি করল রেল লাইনের আশেপাশে, কিন্তু নেই নেই, কোথাও নেই এক টুকরো নির্জনতা। সর্বত্র লোক, সর্বত্র চোখ। এত লোক কেন পৃথিবীতে? সুগতর মনে হচ্ছিল এক একটা লোকের যেন 100টা করে চোখ। অতএব কোনো উপায় নেই। তারপর থমকে ভাবল, আমি যেটাকে চরম প্রতিশোধ নেওয়া ভাবছি সেটা একটা প্রহসন হয়ে দাঁড়াবে না তো? সেই ধৃষ্ট নির্লজ্জ মুখটা আকাশে উঠতে উঠতে মনে মনে বলে উঠবে না তো, মাই গড, এই কাণ্ড করেছে বোকাটা! কালী ঠাকুর রক্ষা করেছেন, ওই পচা সেন্টিমেন্টাল গাইয়া বুদ্ধটার কবলে পড়তে হয়নি আমায়। কথায় কথায় কালী ঠাকুর রক্ষা করছেন বলাটা ওর একটা মুদ্রা দোষ। সেই মুদ্রা দোষের ভঙ্গিটা নতুন করে আর একবার ওর মুখে খেলাবার জন্যেই শুধু সুগত নামটা চেনা জগৎ থেকে মুছে ফেলতে হবে? না, নিজের কাছে নিজেকে মেলে ধরবার জন্যে একবার এক টুকরো নির্জনতা চাই। কিন্তু কোথায় সেই নির্জনতা? ছোট্ট একটা দোতলা বাড়ির দোতলার একটা ঘর ছাড়া আর কোনোখানটা দেখতে পেল না সুগত। চলে এলো সেইখানে টলতে টলতে। দরজাটা খুলে দিয়েই সুমনা প্রায় শিউরে 2 পা পিছিয়ে এসে বলেন, কি রে, কি হয়েছে তোর? উহ, কি বিরক্তিকর এই প্রশ্ন, কি অসহ্য এই তীক্ষ্ণ চোখ। সুগতর প্রতিটি মুহূর্তের জন্য উদ্যত হয়ে থাকে এই রকম সব বিরক্তিকর প্রশ্ন, আর এই রকম তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বসে থাকে একজোড়া সন্ধানী চোখ। পরিত্রাণ নেই এর থেকে। যে চেহারাটার জন্যে শিউরে উঠেছেন সুমনা, সেই চেহারার সঙ্গে সামঞ্জস্য রাখা রুক্ষ গলায় হবে আবার কি বলে ভিতরে ঢুকে সোজা সিঁড়ি দিয়ে উঠে যায় সুগত নামের অস্থির অসহিষ্ণু ছেলেটা। সুমনা আস্তে দরজাটায় খিল লাগিয়ে চলে আসেন, আরও আস্তে একটা নিঃশ্বাস ফেলে। সেই কোনকালে ভাত কটা পেটে দিয়েই চড়া রোদে বেরিয়ে গেছিল ছেলে, ফিরল এত রাত করে। চোখ দুটো লালচে, চুলগুলো বিশ্রী রকমের এলোমেলো, চোখের কোল দুটো এই ঘন্টাতেই যেন কোটরে বসে গেছে, ঘামে ভিজে, আর ঘাম শুকিয়ে গায়ের জামাটা পাট ভাঙা লাটু। কোথায় ছিল এতক্ষণ?
নির্ঘাত অসুখ বিসুখ কিছু একটা বাঁধিয়ে কোনো বন্ধু টন্ধুর বাড়িতে পড়েছিল সারাটা দিন। নেহাত রাত্রির হয়ে যাচ্ছে বলে উঠে চলে এসেছে। অসুখ না করলে অমন চেহারা হয়? কিন্তু জিজ্ঞেস করার উপায় নেই। যে কোনো কিছু জিজ্ঞেস করতে গেলেই তো তেড়ে মারতে আসে। সাধারণ সামান্য কথা, বাড়ি ফিরতে এত দেরি যে, কিংবা চা খাবি না কেন, বন্ধুরা বুঝি খাইয়েছে? না, হয়তো আজই এত বৃষ্টির দিনেও বেরোবি? মায়ের এমনি সব তুচ্ছ প্রশ্নটুকুও সহ্য করতে পারে না ছেলে। এমন ঝেঁঝে ওঠে, মনে হয় কে যেন ওকে কাঠগোড়ায় দাঁড় করালো। কোন মা আবার ছেলেকে এটুকু কথা জিজ্ঞেস করে না? ভগবান জানেন কাদের সঙ্গে মিশছে, কি করছে না করছে। তবু তো সেরকম প্রশ্নের দিক দিয়েও যান না সুমনা। কি মেজাজের মানুষের কি মেজাজি ছেলেই হয়েছে, দেখতে দেখতে ক্রমশই যেন বদলে যাচ্ছে। যেন পাশাপাশি দুটো ঘরে থাকা দুটো মানুষের মধ্যে সুমেরু কুমেরুর ব্যবধান, অথচ আমারই রক্ত মাংস দিয়ে তৈরি। আর একটা নিঃশ্বাস ফেললেন সুমনা। তারপর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে গেলেন। ছোট্ট এই পুরনো দোতলা বাড়িটুকুই সুমনার সম্বল, সম্পদ। এইটুকু কিনে ফেলেছিল সুশীল ধার কর্জ করে। ভাগ্যিস কিনেছিল। কেনার সময় হেসে হেসে বলেছিল, তোমার যে আবার রাস্তার ধারের ঝোঁক, একটু ভেতর দিকে হলে এই টাকাতেই একটু বড় বাড়ি হতে পারত। তখন তরুণী সুমনাও হেসে বলেছিল, বড় বাড়ি নিয়ে আমাদের কি হবে শুনি, এই তো সংসার। সুশীল দুষ্টু হাসি হেসে বলেছিল, সংসারটা আর বাড়তে পারে না বুঝি? সুমনা রহস্যময় হাসি হেসেছিল, বাড়তে দিলে তো। ভাবতেও পারেনি ঠিক তখন অলক্ষ্য লোকে আর এক অদৃশ্য ব্যক্তি রহস্যময় হাসি হাসলেন। না, সংসার বাড়াবার সুযোগ আর পায়নি সুশীল নামের সেই হতভাগ্য লোকটা। কিন্তু সুমনার ওই রাস্তার ধারের বাড়ির ঝোঁকটা তো পরবর্তী জীবনে কম কাজে লাগলো না। একতলার ঘর দুটো দোকান ঘর হিসেবে ভাড়া দিতে পারা যেত কি, যদি বাড়িটা ভিতর দিকে হতো? সুগত ছেলেবেলায় দেখেছে একতলার ওই ঘর দুটো বসবার ঘর আর খাবার ঘর হিসেবে কেমন সাজানো থাকত। এখন সুগতর ভয়ঙ্কর প্রয়োজনের সময় সে ঘরে বাদাম তেল, বনস্পতি ঘি, কাপড় কাচা সাবান, মিল্ক পাউডার, গুঁড়ো মশলা ইত্যাদির সম্ভার সাজানো। সাজানো আরও যেন কত কি। ওই নিচের তলাটায় যদি একটু জায়গা পেত সুগত, দম ফেলবার একটু জায়গা, হয়তো তাহলে সুগত অন্যরকম হতো। তা নয়, কি ঘেঁষাঘেঁষি, কি জবরজংভাবে, অসহ্য। সুগতর মাঝে মাঝে মনে হয় এটা যেন তাকে জব্দ করে রাখবার একটা উপায় আবিষ্কার করে রাখা হয়েছে। দম বন্ধ হয়ে আসে। মনে হয় যেন এক জোড়া সন্ধানী চোখ সর্বদা ওকে নিঃশব্দে পাহারা দিয়ে ফিরছে। যেন সাদা পোশাক পরা পুলিশ অলক্ষ্যে অনুক্ষণ ওকে ছায়ার মতো অনুসরণ করে চলেছে। কিন্তু কেন এমন মনে হয় সুগত নামের ভদ্র শিক্ষিত ছেলেটার? মা ছাড়া ত্রিভুবনে যার আর কেউ নেই। আর কিছুই নয়, মায়ের মাত্রাহীন, অর্থহীন, অপরিসীম কৌতূহলই এত উত্তক্ত করে তোলে সুগতকে। প্রতিটি ব্যাপারে কেন এত কৌতূহল মার? অহরহ কেন এত প্রশ্ন করবে? যেন প্রশ্ন করে করে উদ্ঘাটিত করে ছেলেকে একেবারে শৈশবের নিরাবরণ মূর্তিতে দেখতে চায় মা।
যেন ছেলের নিভৃততম জীবনের অন্তরঙ্গ খবরটুকু পর্যন্ত না জানলে চলবে না তার। যেন জানতে চাইবার অধিকারটি তার পুরোমাত্রায় আছে। কেন কেন? সুগত বড় হয়নি? সুগত সাবালক হয়নি? আস্ত একটা মানুষের সম্মান তাকে দেওয়া যায় না? সর্বদা তাকে জিজ্ঞেস করে চলা চলে? ওই যে ঝাঁকড়া চুল ছেলেটা যুগ যুগান্তর রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল তোর সঙ্গে, ছেলেটা কে রে? রোদে মাথা পুড়িয়ে এত কি কথা তোদের বাপু? ঘরে ডেকে এনে বসালেই পারতিস। কি বলছিস? ভারী তো ঘর। শোনো কথা, সবাইয়ের বুঝি 3 মহলা বাড়ি থাকে? ছোট ফ্ল্যাটে থাকে না লোকে? এই খোকা, এক পাল ছেলেতে মেয়েতে তোকে ডাকতে এসেছিল কেন রে? ছড়িয়ে বার করে নিয়ে গেল। সিনেমা গিয়েছিলি বুঝি? নয় তবে পিকনিক নাকি? বাব্বা বাব্বা, এত বেজার হচ্ছিস কেন বাপু? কোথায় গেলি অতজনে মিলে বললে কি হয়? খোকা শুনছিস, দুপুরে যখন তুই বাড়ি ছিলি না, 2 লক্ষ্মী ছাড়া চেহারার ছেলে তোর খোঁজ করতে এসেছিল। নাম জিজ্ঞেস করলাম, বলল না। শুধু নিজেরাই 100 প্রশ্ন। কখন গেছে, কখন ফেরে, রোজই সারাদিন বাইরে ঘোরে নাকি, এই সব। ওরকম বিচ্ছিরি মার্কা ছেলেদের সঙ্গে মিশিস কেন বাপু? আমার তো মোটে ভালো লাগে না। যেন সবাইকে শ্রীমতী সুমনা দেবীর পুত্তুরের মতো সোনার কার্তিক সম হতে হবে। আমি বলছি খোকা, ও ছেলেরা সুবিধের নয়, নির্ঘাত পাটিফাটি করে। সাবধানে মিশিস বাপু। আচ্ছা, রোজ এত কোথায় যাস? একটা দিনের জন্যে বিকেলে বাড়িতে জল খাবার খাওয়ার সময়টুকু হয় না? যেন সেই 2খানা পরোটা আর আলু চচ্চড়ি খেয়ে মোক্ষ লাভ হবে সুগতর। ওসব কিছু না। কথা হচ্ছে, বেকার ছেলে আবার কেজো ছেলের মতো রাত দিন এখানে সেখানে ঘুরবে কেন? বেকারের আবার মান সম্মান কি? তা নয়তো অমন অনায়াসে বলতে পারা যায়, হ্যাঁ রে খোকা, কলেজ টলেজ তো কোন কালে চুকে গেছে, তবে তোর ওই একটা রোগা পটকা ক্লাসের মেয়ে কেবলই বই নিতে আসে কেন বলতো? কাদের মেয়ে? কোথায় বাড়ি? নাম কি? শুধু কি এই? আরও কত অপমানকর প্রশ্ন। আচ্ছা খোকা, সেদিন মামা এসে যে কি চাকরির দরখাস্তর কথা বলে গেল, করেছিলি নাকি? ওরে খোকা, তোদের সতীশ কাকা যে একবার ওর অফিসে দেখা করতে বলেছিল, কই গেলি না? চাকরি হোক না হোক, একবার যেতে কি দোষ ছিল বাপু? খোকা খোকা খোকা, শুনতে শুনতে জীবনে বিরক্তি ধরে গেছে। যেন সুমনা দেবীর খোকা রূপে বিরাজিত থাকা ছাড়া আর কোনো ভূমিকা থাকা চলবে না সুগতর। থাকা চলবে না আর কোনো সত্তা, পাছে সেই সুখের স্বপ্নটি ভেঙে যায়, পাছে সুগত নামের আস্ত একটা ছেলে প্রকাশিত হয়ে পড়ে। তাই অহরহ অজস্র প্রশ্নবান তুনে ভরে মোতায়েন আছেন সুমনা দেবী, তার ছেলেকে ঘেরাও করে ফেলতে। অথচ এক কথায় চোখে জলটি আসাও আছে। তখন তো মনে হয় নিরীহ কৌতূহল ছাড়া আর কিছু নয়। সুগত ভেবে পায় না কেন এত কৌতূহল মার, কেন এত কথা বলে মা? কথা কথা কথা, অর্থহীন অকারণ কথা। সুগত যাদের চেনে না তাদের কথা, সুগত যাদের আত্মীয় বলে স্বীকার করে না তাদের কথা, সব কেন ধরে ধরে শোনাতে হবে সুগতকে? যতক্ষণ না সুগত বলে উঠবে, তুমি এবার থামবে, ততক্ষণ চালিয়ে যাবে। তাই এগুলো যদি বা ছাড়ে, সুগতর ব্যাপারে অহেতুক কথা বলা কিছুতেই ছাড়বে না।
প্রশ্ন করেই চলবে। অকারণ তুচ্ছ তুচ্ছ কতকগুলো কথা বলে কি সুখ, যা নিতান্তই অন্যের ব্যক্তিগত ব্যাপার, যার সঙ্গে সুমনা দেবীর নিজের জীবনের কোনো যোগ নেই। খোকা, মাথায় তেল মাখা একেবারে ছেড়ে দিলি কেন বলতো? ওতে মাথা গরম হয় না? এই জন্যে তোদের এখনকার ছেলে মেয়েদের সর্বদা মেজাজ চড়া। আচ্ছা খোকা, হঠাৎ দুধ কি দোষ করল রে? রোজ দেখি রুটির পাশ থেকে দুধের বাটিটা সরিয়ে রাখছিস। পেট টেট খারাপ হয়নি তো? বল বাপু, চাপিস নে। খোকা, কাল রাত্রিরে অনেকবার যেন কাশছিলি মনে হলো। মাথার জানলাটা সারা রাত খুলে রেখেছিলি বুঝি? খোকা, সন্ধেবেলা যখন প্রচণ্ড বৃষ্টিটা হয়ে গেল, কোথায় ছিলি তখন? কারুর বাড়িটারিতে না রাস্তায়? দেখি জামা ভিজে কিনা। অহরহ এই পুলিশি জেরার মুখে পড়ে আছে সুগত। সুগত সংকল্প করেই মার এসব কথার উত্তর দেয় না, ইচ্ছে করেই অগ্রাহ্য ভাব দেখায়। যদি উত্তর দেয় তো আচ্ছা করে শুনিয়ে দেয়। মা যা বারণ করে দেখিয়ে দেখিয়ে তা করে, তবু কোনো তারতম্য নেই। তবু মা ঠিকই বলতে আসবে, হ্যাঁ রে, বড্ড যে ঝড় উঠছে মনে হচ্ছে, এক্ষুনি রাস্তায় না বেরোলেই নয়, একটু দাঁড়িয়ে যা। ওরে, এই রাক্ষসে রোদ্দুর থেকে এসেই ঢকঢক করে জল খাচ্ছিস, একটু জিরিয়ে খেলে হতো না? বলতে আসবে, আচ্ছা, তোর সব বন্ধুরাই এই রকম, রাত দিন রাস্তায় রাস্তায় টোটো করে বেড়ায়? কে দিতে যাবে এরকম কথার উত্তর? কিন্তু উত্তর না দিলেই কি প্রশ্নের হাত থেকে রেহাই আছে? আবার এক প্রশ্নবাণ ছুটে আসবে, কথা কইতে তো পয়সা খরচ নেই, তবে তাতে এত কার্পণ্য কেন? অসহ্য। ছেলের উঠে যাওয়ার পর দোতলায় উঠে এসে সুমনা তার ঘরের সামনের সেই সরু এক চিলতে বারান্দাটায় রেলিংয়ে পিঠ দিয়ে বসে পড়লেন। বারান্দা বলতে হাসির কথা, তবু ওইটুকুই মুক্তির বাতাস। এখানে দাঁড়ালে রাস্তা দেখা যায়। কর্মহীন দিনের অধিকাংশ সময়ই তো প্রায় এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটে সুমনার। এখন অবশ্য আর দাঁড়াবার দরকার নেই, যার জন্যে সন্ধে থেকে হা পিত্তেশ করে মোড়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকা সে এসে গেছে। তাই বসে পড়লেন সুমনা। আজকাল একটু সিঁড়ি উঠলেই কেন ক্লান্তি আসে, হয়তো সবটা দৈহিক নয়, অপরিসীম একটা মানসিক ক্লান্তি যেন তিলে তিলে গ্রাস করে ফেলছে সুমনাকে। কি একা, কি নিঃসঙ্গ যে লাগে আজকাল। আগে এমন হতো না। এতদিন পর্যন্ত যেন সুমনা একটা সবুজ বাগানের ছায়ার আশ্বাসের দিকে তাকিয়ে তাকিয়ে দীর্ঘ একটা মরুভূমির পথ পার হয়ে আসছিলেন। ক্রমশই দেখছেন ছায়াটা যেন ছায়ায় মিলিয়ে যাচ্ছে। আবার একখানি সংসার গড়ে তুলবে যেন সুমনা, সে আশা বাষ্পে মিলিয়ে যাচ্ছে। আশ্চর্য, সুমনার চোখের সামনে থেকে কি করে এমন অদ্ভুতভাবে বদলে গেল ছেলেটা। ওকে আর যেন বোঝা যায় না, চেনা যায় না। ওর ওপর সুমনার কোনো ইচ্ছা পূরণের দাবি চলবে এ বিশ্বাস রাখা যায় না। সুমনা মনে মনে কতদিন যেন আগের সেই নীল হাফ প্যান্ট আর সাদা শার্ট পরা ছেলেটাকে ভাবতে চেষ্টা করলেন। দুমদাম করে সিঁড়ি দিয়ে উঠে এসে হাতের বইগুলো যথেচ্ছ ছড়িয়ে ফেলে বলে উঠছে, কি আছে? এই কিটা অবশ্যই খাবার। পরোটা আর আলু চচ্চড়ি আছে শুনলে খুশিতে ঝকমকে হয়ে উঠত।
খেতে খেতে হাসি হাসি মুখে স্কুলের স্যারদের গল্প। এক এক মাস্টারের এক একটা অদ্ভুত নামকরণ করত। টেরা মাস্টার, নেরু স্যার, গুঁফো গর্দান। হঠাৎ চমকে উঠলেন সুমনা। কোথায় হারিয়ে গিয়ে বসেছিলেন? ছেলেটা কি খাবে জিজ্ঞেস করা হয়নি? এত রাতে এসে সব দিন চা খায় না, আবার এক আধ দিন খায়ও। চলে এলেন এ ঘরে। ঘর অন্ধকার, আলো জ্বালতে সাহস হলো না। তবু সহজভাবে বললেন, হ্যাঁ রে, চা খাবি না একটু কফি করে দেব? চুপ করে অপেক্ষা করলেন একটু উত্তরের জন্যে। আবার বললেন, কই বললি না? কিছু লাগবে না। অন্ধকারের মধ্যে থেকে উত্তর এলো। সুমনা বাতাসকে স্বচ্ছন্দ করতে আরও সহজ গলায় বললেন, তাহলে একেবারে খেতেই দিই? খাবো না, খিদে নেই, তুমি খেয়ে নাও গে। অন্ধকার হলেও বোঝা গেল বক্তা দেওয়ালমুখ হয়ে শুল। কিন্তু সুমনা কি এইটুকুতেই ফিরে আসবেন? সুমনা ঘরে ঢুকে এলেন। অবাক গলায় বললেন, আমি খেয়ে নেব? চমৎকার! খাবি না মানে? নিশ্চয় শরীর খারাপ হয়েছে। জ্বর টর বাঁধালি না তো? কপালে একটু হাত দিয়ে দেখতে গেলেই তো তেড়ে উঠবে। কি যে হয় তাতে? না দেখে চুপ করে থাকা যায়? তেড়ে উঠবে এই আশঙ্কা নিয়েও এগিয়ে গেলেন। বললেন, কই দেখি। আহ! বাড়িয়ে ধরা হাতখানা হঠাৎ ঝাঁকুনি খেয়ে শূন্যে ছিটকে এসে ঝুলে পড়ল। বলছি কিছু হয়নি। এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেলেন সুমনা। আহত অভিমানে চোখে প্রায় জল এসে গেল। তবু চলে যেতে তো পারেন না। ওর গলার শব্দটাই যে বলে দিচ্ছে হয়েছে কিছু। নিশ্চয় দুপুরের সেই চড়া রোদে রাস্তায় রাস্তায় ঘুরেছে, নইলে গলাটা অমন ভাঙা ভাঙা ফ্যাঁসফেঁসে কেন? তবে একটু চুপ করে থেকেই আবার বলে উঠলেন, শরীর খারাপ হলে চাপতে চেষ্টা করিস কেন বলতো খোকা? জ্বরজারি হয় না মানুষের? যা চেহারা করে বাড়ি ঢুকলি। দয়া করে একটু থামবে তুমি? বিছানায় উঠে বসল সুগত। একটু শান্তিতে থাকতে দেবে আমায়? ভাগ্যিস ঘরটা অন্ধকারই আছে, তাই গালের ওপর গড়িয়ে পড়া জলটা না মুছলেও চলে। শুধু চেষ্টা করে গলাটাকে ঠিক করা, কিন্তু সহজে কি হয়? আস্তে শান্ত গলায় বলেন, থেমেই তো থাকি খোকা সবসময়। সারাটা দিন তো বোবা হয়ে পড়ে থাকি। তুই বাড়ি এলে ভাবি একটু কথা কয়ে। সে যাক, কপালটায় একটু হাত দিয়ে দেখলেও তোর শান্তি ভঙ্গ হবে। হ্যাঁ হবে, বলছি তাই। দয়া করে আমায় একটু রেহাই দাও, দোহাই তোমার। কিন্তু এতেও যদি বেহায়া সুমনা দাঁড়িয়ে থাকেন, যদি বলে বসেন, এরকম কথা বলছিস কেন বলতো? কি হয়েছে তোর শুনি আমি? বন্ধু বান্ধবদের সঙ্গে ঝগড়া টগড়া করে আসিসনি তো? তাহলে বিছানা থেকে নেমে এসে মাকে প্রায় ঠেলে ঘরের বাইরে চালান করে দেওয়া ছাড়া আর কি করতে পারে হতভাগা সুগত? এছাড়া আর কি বলতে পারে? আচ্ছা মা, লজ্জা বলে কি কিচ্ছু নেই তোমার শরীরে? নেই এক ফোঁটা আত্মসম্মান বোধ? এত হীনস্তাতেও তুমি? উফ, যাও যাও, নিজের ঘরে চলে যাও। না, এছাড়া আর কিছু বলবার সামর্থ্য ছিল না সুমনার ছেলের। তার পক্ষে কি মার কাছে বলে ওঠা সম্ভব ছিল, পৃথিবীতে আর কারো উপর আমার শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, দয়ামায়া নেই মা। একটা অবিশ্বাস্য বিশ্বাসঘাতকতায় স্রেফ লোহা পাথর হয়ে গেছি আমি। আমার কাছে মানুষের ব্যবহার আশা করো না। নাকি বলে ফেলা সম্ভব ছিল,
তুমি বিশ্বাস করতে পারো মা, একটা ফুল স্রেফ একটা নোংরা বিষাক্ত পোকা হয়ে যেতে পারে, একটা প্রজাপতি হয়ে যেতে পারে একটা কেউটে সাপ। ধারণা করতে পারো সত্য আর সরলতার প্রতিমূর্তি যে মেয়েটা 4 বছর ধরে আমায় প্রতিশ্রুতি দিয়ে আসছে আমার কৃতি হয়ে ওঠার জন্যে সে জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে, সে কিনা হঠাৎ বলে বসল, তুমি আমায় ক্ষমা করো সুগত, প্রমিসটা রাখতে পারলাম না। আমার আজীবনের সাথ একবার আমেরিকা যাবার। শীতেশটা যাচ্ছে শুনে আর স্থির থাকতে পারলাম না, ওটার গলাতেই ঝুলে পড়লাম। গরুর লেজ ধরে বৈতরণী পার হওয়ার মতো আর কি। এটা না করলে এ জীবনে কি আর কখনো এ সুযোগ আসত? আবার কি না বলে, তোমায় কিন্তু আমি চিরকাল মনে রাখব, টাটা। বলবে আরও কথা মায়ের কাছে। আজ সন্ধ্যা থেকে পৃথিবীকে ঘেন্না করতে আরম্ভ করেছি মা, আর সেই থেকে এক টুকরো নির্জন জায়গা আবিষ্কার করবার আশায় আমি পাগলের মতো ঘুরছি, কিন্তু কোথাও পাইনি সেই এক টুকরো নির্জনতা। গঙ্গার ঘাটে নয়, রেল লাইনের ধারে নয়, দোতলা বাসের নিচে নয়, মাল বোঝাই লরির মুখোমুখি নয়, কোথাও নয়। তাই চলে এসেছি এই আমার পৈতৃক বাড়ির এক টুকরো কোণে। ভয়ানক দরকার আমার একটু নির্জনতা। না, এত সব কি বলা যায় কারো কাছে? যায় না। তাই সুমনাকে ছেলের ঘর থেকে বেরিয়ে আসতে হলো দেওয়াল ধরে। তাই সুমনা চলে আসার সময় পিছনে ধমাস করে একটা আওয়াজ পেলেন, দরজায় খিল লাগাবার। এরপর সুমনা নামের রোগা টিনটিনে বিধবা মানুষটার কি করতে পারে? না খেয়ে শুয়ে পড়া ছাড়া। আর শুয়ে শুয়ে এই কথা ভাবা ছাড়া দোতলার ওই বারান্দা থেকে রাস্তায় পড়ে গেলে কি আস্ত একটা মানুষ মরে যেতে পারে? নাকি শুধু হাড়গোড় ভেঙে? সর্বনাশ, ও কথা থাক। কিন্তু ছাদের সিলিংয়ে যদি কোথাও কোনোখানে একটা আংটা আবিষ্কার করা যায়, হোক আদি অন্তকালের পদ্ধতি, হোক শুনতে বিশ্রী, দেখতে ভয়াবহ, তবু কাজ তো হয়। কিন্তু সিলিংয়ে যে কোনো আংটা নেই এ কথা সুমনার খুব জানা। এ বাড়ির প্রতিটি ইঞ্চি জায়গাও সুমনার মুখস্থ। তবে এত রাত্রে জল কোথা, আগুন কোথা? না, আজ আর কিছু করার নেই। বাজে জীবনের দুঃখগুলিকে অচেতনার অন্ধকার থেকে তুলে তুলে নিয়ে দেখা আর বালিশকে ভিজিয়ে সপসপে করে তোলা। কিন্তু কি তুলে তুলে দেখবেন? সুমনা নামের মানুষটা এতই অকিঞ্চিৎকর যে তার দুঃখগুলিও ভালো সাজিয়ে লোকের সামনে বার করবার নয়, মালা গেঁথে ঝুলিয়ে দেখবার নয়। বড় তুচ্ছ, বড় দিনহীন, তবু সেইগুলোই তুলে তুলে দেখছেন সুমনা ঘুমে জাগায় মিশিয়ে। দুটো গলা কথা কইছে, শুনতে পাচ্ছেন সুমনা। পাটিসাপটা দুটো ফেলে চলে গেলি খোকা, একবার ছুঁয়ে দেখলি না? বললাম যে তুই ভালোবাসিস বলে কত চেষ্টায় সাদা ময়দা জোগাড় করে। তোমায় হাত জোড় করছি মা, আমার জন্যে তোমার ওই কত চেষ্টাগুলো ছাড়ো। খোকা, চৌকির তলায় কি খুঁজছিস? দেখ, তোর গেঞ্জি পায়জামা ফর্সা হয়ে আলনায় ঝুলছে। ফের তুমি আমার জিনিস কেচেছ? কতদিন বারণ করেছি, আবার যদি কোনোদিন দেখি ছুঁড়ে রাস্তায় ফেলে দেব। খোকা, লক্ষ্মী বাবা আমার, ঠান্ডা জলে চান করে ফেলিস নে, গরম জল নিয়ে যাচ্ছি। এর আর দ্বিতীয় কণ্ঠের জবাব শুনতে পাওয়া যায় না, শুধু ঝপাঝপ জল ঢালার শব্দ, বাসি চৌবাচ্চার পাথর জল। এই জীবনটাকে টানতে টানতে নিয়ে যেতে হবে সুমনাকে। কতদিন, কত রাত,
কত মাস, বছর, অথচ অকারণ এই দুঃখ। সুগত নামের ছেলেটা যদি আর 5 জনের মতো হতো। ধর্মর করে উঠে বসলেন সুমনা। হঠাৎ গায়ে জলের ঝাপটা এসে লাগলো যেন বৃষ্টি এসেছে। সর্বনাশ, খোকার ঘরটাও তো তাহলে ভিজে পয়নট্ট হয়ে গেল। ও কি আর উঠে জানলা বন্ধ করবে? আছেই বা কেমন কে জানে। যতই চাপতে চেষ্টা করুক, মায়ের চোখকে ফাঁকি দিতে পারবে না। নির্ঘাত জ্বর টর কিছু হয়েছে। ছুটে চলে এসে দরজাটায় হাত দিলেন। ভিতর থেকে খিল বন্ধ। ডাকা যাবে না, ডাকার সাহস নেই। অথচ বৃষ্টি আরো জোরে ঝেঁপে আসছে। দিশেহারা সুমনা আবার নিজের ঘরে ফিরে গেলেন। দুটো ঘরের মধ্যবর্তী এক পাল্লার যে দরজাটা বন্ধই থাকে, বন্ধ রাখতেই হয়। আর বন্ধ রাখতে হয় বলেই তার সামনে সুমনার আলনাটা দাঁড় করানো আছে। সেটাকে আস্তে সরিয়ে ফেলে দরজাটা খুলে এ ঘরে এসে দাঁড়ালো। সুমনার ঘরের আলোর রেখাটা এ ঘরে এসে পড়ে ঘরের ছবিটা দৃশ্যমান করে দিল। দেখেছ কাণ্ড? ঘর জলে ভেসে যাচ্ছে। বিছানার ধারটা ছাটে ভিজে গেছে। ছেলে অঘরে ঘুমোচ্ছে। নাকি ঘুম না, জ্বরের আচ্ছন্নতা। আস্তে সন্তর্পণে কপালে একটা হাত রাখলেন। না, গরম নয়, ঘামে মশমশ করছে। গলা বুক সব ঘামে ভিজে গেছে। আরও সন্তর্পণে আঁচল দিয়ে গলাটা বুকটা মুছে নিতে গেলেন, কিন্তু সন্তর্পণ কোনো কাজে লাগলো না। কে কে? আহ, কি হচ্ছে কি? বলে উঠে বসল শোয়া মানুষটা। আঁচলে মুঠো পাকানো হাতটা একবার শূন্যে ছিটকে উঠে ঝুলে পড়ল। তবু বিনীত একটি নম্র কণ্ঠ উচ্চারণ করে উঠল, কিছু হয়নি বাবা, ঘর বৃষ্টিতে ভিজে গেছে, ঘেমে পয়নাট্য হয়ে গেছিস, তাই। নমস্কার। আমার গল্প পাঠ ভালো লাগলে, এরকম আরও অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।